ছাত্রনেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়, নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। একই ব্যক্তির দল ও সরকার প্রধানের প্রস্তাবে বিএনপির না। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। ন্যূনতম বয়স 21-এর ক্ষেত্রে আমরা দ্বিমত। একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বরে নির্বাচন ধরে এসির তৎপরতাকে সন্দেহজনক বলছে এনসিপি। পুরনো ব্যবস্থায় আর ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি। রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না। সংস্কার ছাড়া ভোট করে লাভ হবে না, অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ কমিশনের। স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট, কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক। আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সতর্ক বার্তা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার আহ্বান। তিস্তা মহাপরিকল্পনা সহায়তা দিতে রাজি চীন, পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা জানালেন উপদেষ্টা। একনেকে চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন। একসঙ্গে কাজ করার সাবেক 19 মন্ত্রী আমলা বিচারক, হ্যান্ডকাফ পরানোয় ক্ষুব্ধ আসামিরা। জুলাই গণহত্যায় ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার দাবি। চাকরির নিশ্চয়তা সহ 6 দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহা সমাবেশ। 48 ঘন্টার মধ্যে পূরণ না হলে ঢাকামুখী লং মার্চের হুঁশিয়ারি। অনিয়মের প্রতিযোগিতায় চালক পথচারী, রাজধানীর সড়কে সড়কে বিশৃঙ্খলা, বিড়ম্বনা বাড়িয়েছে অটোরিকশা। সেবা সংস্থার সমন্বয়হীনতাকেই দুষছেন বিশেষজ্ঞ। যারা পারভেজের মতো ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা দেশের পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষের মানুষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের স্মরণসভায় তিনি এমন বক্তব্য দিয়েছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলা ও নির্বাচিত সংসদের জন্য নেতা কর্মীদের এ সময় সংগঠিত থাকার আহ্বান জানান ফখরুল। জুলাই আন্দোলন সহ গণতান্ত্রিক উত্তরণে শ্রমজীবী অসংখ্য মানুষ জীবন দিলেও সংস্কারের প্রস্তাবনায় তাদের এড়িয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। বিএনপির 31 দফায় শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রস্তাব রয়েছে বলে এ সময় উল্লেখ করেছেন মির্জা ফখরুল। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন। আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো পাইনি। সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, দলকে আরো সুদৃঢ় করতে হবে।
জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছরের প্রস্তাবে একমত নয় বিএনপি। ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিলের পক্ষে নেয় দলটি। প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে তারা। একই ব্যক্তির দল ও সরকার প্রধান এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রীর প্রস্তাবে ভিন্ন মত জানিয়েছেন নেতারা। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি জানিয়ে নেতারা জানান মঙ্গলবার ফের বৈঠকে বসবেন। সংবিধান নির্বাচন ব্যবস্থার মতো ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়ে মতামত জানাতে রোববার বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের স্বার্থে সংস্কার প্রশ্নে বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। এই ব্যাপারে আমরা কথা বলেছি। পরে সালাহুদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২১ করার পক্ষে নয় বিএনপি। একই ব্যক্তির দল ও সরকার প্রধান এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রীর প্রস্তাবেও আপত্তি দলটির। পার্টির যে চিফ তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না। পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। সন্ধ্যায় বৈঠক শেষে সালাহুদ্দিন আহমেদ বলেন, সবকিছু সংবিধানে অন্তর্ভুক্ত না করে বরং আইন করার পরামর্শ দিয়েছে বিএনপি। সর্ববিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সব কিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয়, তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। আলোচনা শেষ না হয় মঙ্গলবার ফের ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান বিএনপি নেতারা। আমরা আলাপ আলোচনার পরে আমি বিচার বিভাগ নিয়ে পরে আবার কথা বলব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বর ধরে নির্বাচন আয়োজন নিয়ে ইসির তৎপরতায় সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দ্রুত নির্বাচনের নামে পুরনো ব্যবস্থায় ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এমন হুঁশিয়ারি দেন। এদিকে ৪৬টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার লক্ষ্য ধরে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য ৪০ দিন সময় বেঁধে দিয়ে ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা পড়ে ৬৫টি। সময় বাড়ানোর আবেদন করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ অন্তত ৪৬টি দল। এর পরিপ্রেক্ষিতে রোববার দল নিবন্ধনের আবেদনের সময় ২০ এপ্রিল থেকে বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২০ এপ্রিল যেটা আজ শেষ হচ্ছে, বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার ২২ জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বেশ কিছু দাবিতে সিইসির সঙ্গে বৈঠক করে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। ২ ঘন্টার বৈঠক শেষে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বর ধরে কমিশনের নির্বাচন আয়োজনের তৎপরতা সন্দেহ তৈরি করছে। যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই, রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চান না জানিয়ে এনসিপি নেতা বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশনের সংস্কার জরুরি। ফলত আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। নির্বাচন কমিশনের যে প্রতিদিন নিত্যকার কাজগুলো তারা করতে পারে, কিন্তু যখন ইলেকশনের ফুল প্রিপারেশন পেজে তারা যাবে, সে বিষয়ে ঐকমত্য কমিশন থেকে যে রিপোর্টটা আসবে ফাইনাল হয়ে, তখন তার মধ্য দিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি। এ সময় আওয়ামী লীগ আমলে ৩টি নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় এনসিপি। গত ১৫ বছরে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মৌলিক সংস্কার করে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে
একমত জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিস। বিকেলে রাজধানীতে খেলাফত মজলিসের কার্যালয়ে দুই দলের বৈঠক শেষে কথা জানান নেতারা। শহীদদের সাংবিধানিক স্বীকৃতি, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার সহ 8টি দাবিতে একমত হন দুই দলের নেতারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রস্তুত তারা। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি। সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয়, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিব। সারা দেশে জনপ্রতিনিধির শূন্যতা পূরণে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দরকার। তবে আগে জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন হবে তা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে একথা বলেছেন স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান। একই শিডিউলে স্থানীয় সরকারের 5টি প্রতিষ্ঠানে নির্বাচন করার সুপারিশ দিয়েছে এই কমিশন। দুটো ইম্পর্টেন্ট, স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট। এটাকে একটার আগে একটা পরে, একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুইটাই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, ইউনিয়নে কেউ নাই, জেলায় উপজেলায় সবখানে শূন্যতা, পৌরসভা সিটি কর্পোরেশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতে বিরাজ করছে। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, এমন সতর্ক বার্তা দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়ের ল্যাক্টুয়ারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জাতিসংঘ প্রতিনিধিকে মিয়ানমারে চলমান সংঘাত এবং বাংলাদেশ সীমান্তে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস সতর্ক করে বলেন, অব্যাহত অস্থিতিশীলতা আরও বাড়তে পারে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি নারী সদস্য নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা করতে রাজি চীন, তবে পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা। দুপুরে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। দেশের মোট আমদানি পণ্যের প্রায় 85 থেকে 90% এবং রপ্তানি পণ্যের 85% পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত এই বন্দর বছরে কন্টেইনার হ্যান্ডেলিং করছে 30 থেকে 32 লাখ কন্টেইনার। দেশের প্রধান বন্দরের সক্ষমতা বাড়াতে 2013 সালে বে টার্মিনাল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার, তবে তা আটকে ছিল এক যুগ। অবশেষে 13,500 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পের আওতায় বঙ্গোপসাগর উপকূলে 4টি টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনাল 1 হবে এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, আর টার্মিনাল 2 করবে ডিপি ওয়ার্ল্ড। কক্সবাজারে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা পূরণে বিশ্বব্যাংকের দেয়া 395 কোটি টাকা ব্যয়ের সংশোধিত প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে সংশয় প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কিভাবে ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারবো। তিস্তা প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। ভারতের সহযোগিতা ছাড়া যেই পানি আসে সেটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, চীন নীতিগতভাবে সম্মত সেটা করতে। 247 কোটি টাকা ব্যয়ে মোট 16টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যতদূর শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
আগামী 20 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন একসঙ্গে কাঠগড়ায় হাজির করা হয় সাবেক মন্ত্রী, আমলা, বিচারক, সেনা কর্মকর্তা সহ 19 জনকে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় একদিনে 19 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার ঘটনা এটি প্রথম। রোববার আওয়ামী লীগের সাবেক 11 মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, 2 জন উপদেষ্টা সহ 19 জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শুনানির শুরুতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে। দেশব্যাপী বিস্তৃত হত্যাযজ্ঞের তদন্ত শেষ করতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। আদালত 20 জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। রোববার হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালের কাছে নালিশ করেন শাহজাহান খান সহ কয়েকজন আসামি। পুলিশের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। পুলিশের তরফ থেকে বলা হয়, হাতকড়া পরানোর কারণে তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন আসামিরা। এমনকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান হাজতখানায় হেলমেট ছুঁড়ে ফেলেছেন। এদিন আসামিদের উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তারা। এর ব্যত্যয় হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন 24 জুন দাখিল করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আর আওয়ামী লীগের আমলে গুমের ঘটনার মামলার তদন্ত 3 মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 7 দিনের মধ্যে গুম খুনে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মায়ের ডাক। জড়িতদের বিচার, আয়নাঘর সংরক্ষণ সহ 6 দাবিতে উচ্চ আদালতের সামনে মানববন্ধন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমরা তো আমাদের বাবাদের ফেরত পাইনি, আমরা এখনো এখানে কেন দাঁড়াই? আমার বাবাকে পাই না, মেরে হাতে হ্যান্ডটা পরে নিয়ে আসছে কেন? আমার বাবা তো চোর ছিল না, আমার বাবা তো ডাকাত ছিল না, আমার বাবা তো পালাই যেত না। আজকের দিনেও এই 24-এর পরেও মধ্য দুপুরের কাঠফাটা রোদে দাঁড়িয়েছেন কিছু মানুষ, যাদের অধিকাংশের স্বজন হারিয়েছেন হুট করেই। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না কেউই। অনেক সন্তান দাঁড়িয়েছেন যারা তাদের বাবাকে দেখেননি কোনোদিন, কিংবা বেঁচে আছেন আবছা স্মৃতি নিয়ে। হারিয়ে যাওয়া কারো বাবা, ভাই কিংবা সন্তানের কি অপরাধ তাও জানেন না স্বজনরা। অপেক্ষার প্রহর ফুরিয়ে বিচার চেয়ে চেয়ে তারা ক্লান্ত। গুম খুনের শিকার পরিবারের সদস্যরা বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরও বিচারের দাবিতে রাজপথে এভাবে নামা দুঃখজনক। অবিলম্বে গুমের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি তাদের। আজ থেকে 15টা বছর ধরে আমার বাবাকে আমি দেখতে পারি নাই। আমি তো চাই আমি আমার বাবা আমার হাত ধরে পরীক্ষা হলে যাব, আমার বাবা আমাকে বলবে, মা তুমি পরীক্ষা দাও, আমি আছি। এই সৌভাগ্য কি আমার হবে না? এখনই হাসিনা আমার বাইকে র্যাব পরিচয় দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার বাইকে নির্মমভাবে হত্যা করেছে। মারা যদি যায় থাকে, যদি মেরে ফেলা হয়, অন্তত কবরটা যেন আমাদেরকে দেখায় দেওয়া হয়, আমরা যেন কবর জিয়ারত করতে পারি। মানববন্ধনে একাত্মতা জানাই বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। আওয়ামী সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের দৃশ্যমান বিচার দাবি তাদের। প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা টর্চারের পিছনে এক একটা আয়নাঘর বানানোর পিছনে যারা ছিল, যেই শক্তি ছিল, প্রত্যেকটা শক্তিকে ভেঙে দিব আমরা। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে, আমরা অন্তত দৃশ্যমান বিচার শুধু দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে, আমরা সংস্কারও সেই রকম দেখতে চাই যাতে বিশ্বাস করতে পারি দেশটা বদলে যাচ্ছে। যে এটা যদি এখন দেখতে না পারি তাহলে সম্ভবত আর কোনোদিন দেখতে পারবো না। মানববন্ধন শেষে আয়নাঘর সংরক্ষণ ও গুম খুনের জড়িতদের বিচার সহ 6 দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
6 দফা দাবিতে ঢাকা সহ জেলায় জেলায় মহাসমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে ঢাকামুখী লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। 6 দফা দাবি আদায়ের টানা আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা এক দিন এক কর্মসূচি নিয়ে রাজপথে তারা স্লোগান, মিছিল, সমাবেশে দাবি মেনে নেয়ার আহ্বান। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ সারা দেশে মহাসমাবেশ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই। আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন, তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব। ঢাকা ছাড়াও জেলা ও বিভাগীয় শহরের বিভিন্ন সড়কে মিছিল করে সমাবেশ করেন শিক্ষার্থীরা। আলোচনার নামে কর্তৃপক্ষ প্রতারণা করছে অভিযোগ করে ক্ষোভ জানান তারা। তারা আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদেরকে ডেকে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে আবার বাড়ি ফিরেছে। মহাসমাবেশ থেকে কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। দাবিটা মেনে নিক, আমরা সুষ্ঠুভাবে ক্লাসে যাই। দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা সহ 6 দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 12:30টার দিকে রাউজানের গরিবুল্লাহ পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মুখে অস্ত্র ঢুকিয়ে গুলি করা হয় যুবদল নেতা মানিককে। গুলিতে তার কোমর থেকে নিচের অংশ ঝাঁঝরা হয়ে যায়। কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। আবেদনে বলা হয়, ক্ষমতার প্রভাব খাটিয়ে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের অধিকারে রাখেন। এছাড়াও যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবুর প্রায় 1.5 কোটি টাকার সম্পদ জব্দ এবং সাবেক এমপি নিক্সন চৌধুরীর স্ত্রীর নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট জব্দেরও আদেশ দেন একই আদালত। এবার বাণিজ্যের সংবাদ। বিনিয়োগ বন্দায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 20 বছরের মধ্যে সর্বনিম্নে। বিদেশিদের আগ্রহী করতে ঢাকা হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। জুনে সুদের হার কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক এমন সময় বাড়ল গ্যাসের দাম, যা বিনিয়োগকারীদের দিচ্ছে ভুল বার্তা। এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ বাড়বে না, যথাযথ পরিবেশ নিশ্চিতে জোর অর্থনীতিবিদের। সাইফুল ইসলামের রিপোর্ট। কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগের কোনো বিকল্প নেই। এজন্য দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগ পরিস্থিতি যে ভালো নয় তা ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 20 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়াতেই বোঝা যাচ্ছে। আমরা অবশ্যই বিশ্বাস করি যে সিচুয়েশন সেটেল করে গেলে ইনভেস্টমেন্ট আরও বাড়বে। বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবারে সুদ হার কমানোর দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে থাকা 10 ভাগ নীতি সুদ হার কমানো হবে, তবে সেটা মূল্যস্ফীতিকে বাগে আনার পর। মূল্যস্ফীতি আগামী জুন নাগাদ এটা সন্তোষজনক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশাবাদী, এবং সন্তোষজনক পর্যায়ে নেমে আসলে বাংলাদেশ ব্যাংক তখন পলিসি রেট কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। সরকারের দিক থেকে এমন সব উদ্যোগের বিপরীতেই হঠাৎই নতুন শিল্পের জন্য বেড়ে গেল গ্যাসের দাম। সামিটের পরপরই এই গ্যাসের মূল্য বৃদ্ধিটা কিন্তু ইনভেস্টরদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাবে। এসব ভুলবার্তা সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুখকর নয় উল্লেখ করে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। আর্থসামাজিক পরিবেশটাকে বিনিয়োগ বান্ধব না করতে পারি
তাহলে তো এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভবপর হবে না। জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ গেল কয়েক বছর ধরেই 23 থেকে 24% ঘরে ঘোরাফেরা করছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যেখানে অনিয়মই নিয়ম, রাজধানীর বেশিরভাগ সড়কেই যেন চলছে বিশৃঙ্খলার প্রতিযোগিতা। পথচারীর অসচেতনতা, চালকদের উগ্রতা আর কর্তৃপক্ষের পরিকল্পনার অভাবে ফিরছে না শৃঙ্খলা। ব্যাটারি চালিত অটোরিকশা বিড়ম্বনা বাড়িয়েছে আরও। এজন্য সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে দিন মোহাম্মদ সাব্বিরের প্রতিবেদন। পাশেই ফুটওভার ব্রিজ, তবুও রাস্তার মাঝে দৌড়ে পার হচ্ছে মানুষ। ট্রেন আসছে জেনেও রেল লাইন পেরোচ্ছে পথচারীরা। কারো কানে মোবাইল, কেউ বা হেডফোন গুঁজে ব্যস্ত সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলছেন। কখনো আবার হাতের অদৃশ্য শক্তিতে থামিয়ে দেয়া হচ্ছে গাড়ি। রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ট্রাফিক সিগন্যালের 100 মিটারের ব্যবধানে দুটি ফুটওভার ব্রিজ থাকলেও গেল 10 মিনিটে ফুটওভার ব্রিজ ব্যবহার করেছেন মাত্র একজন। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পথ পার হয়েছেন শতাধিক মানুষ। এসব অনিয়মের কারণ জানতে চাইলে ব্যস্ততার অজুহাত ছাড়া কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি পথচারীরা। রাস্তা তো পারাতে হবে, এখন দুই পাশে তো ফুটওভার ব্রিজ ছিল, জেব্রা আছে, একটু শর্টকাটের জন্য রাস্তার মাঝখান দিয়ে আসলেন, কানে হেডফোন কেন? এক্সট্রিমলি সরি, একটু এদিকে রাজধানীতে বাধাহীন চলাচলে প্রধান বাধা ব্যাটারি চালিত অটোরিকশা। যে চিত্র ধরা পড়ে মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায়। রাস্তার মাঝখানে দাঁড়ানোটা সম্পূর্ণ একটা অপরাধ, ঠিক আছে? আসলে কেউ কারো মানতেছে না। ঢাকা মহানগরীর রেল ক্রসিংগুলোতেও দেখা মেলে নানা অনিয়ম। ট্রেন আসছে জেনেও গেটম্যানের বাধা উপেক্ষা করে ছুটছে যে যার মতো। জীবনের থেকে মানুষের সমান মূল্যটা বেশি, এ কারণে আমরা গেট ব্লক করে অনেক সময় বাসি দেয়, গাড়ি হরন দেয়, কোনো মানামানি নাই। একটা গাড়ি আমরা থামাইতে গেলে 5 জায়গাটা ঢুকে যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পথচারী ও গণপরিবহনের অনিয়মতান্ত্রিক চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ। মডিফাইড ফুটওভার ব্রিজ, মডিফাইড জেব্রা ক্রসিং এবং মডিফাইড বাস বে এবং ফুটপাতে ফেন্সিং সহ এই 3-4টা বিষয় যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে আপনার এই শৃঙ্খলা ফিরে আসবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরের মাঝে সমন্বয়ের পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ছোট ছোট গাড়ি সে হওয়ার কথা ছিল সহযোগী, হয়ে যায় প্রতিযোগী। যেখানে 100 জন যাত্রী নিয়ে একটা বাহন চলে, সে তাকে গুরুত্ব দিব। প্রধান সড়কে ছোট আকারের যানবাহন কমিয়ে মানুষকে গণপরিবহনমুখী করার পরামর্শ সংশ্লিষ্টদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বড় শহরে রাস্তায় নামেন লাখো মানুষ। এ সময় অভিবাসন নীতি, নাগরিক অধিকার ও গাজা ইউক্রেন ইস্যু নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। এদিকে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভের সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে যুক্তরাষ্ট্রের হাজারো মানুষ। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক, শিকাগো কিংবা ডেনভার, প্রতিটি শহর যেন এক একটি প্রতিরোধের দুর্গ। অভিবাসন, নাগরিক অধিকার, কর্মী ছাঁটাই এবং গাজা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানুষের এই প্রতিবাদ। অভিবাসীদের স্বাগত জানানো প্ল্যাকার্ড ছিল অনেকের হাতে। হাজারো মানুষ কণ্ঠ তুলেছেন ফিলিস্তিনিদের পক্ষে। কেউ বা আবার ইউক্রেনের পতাকা উড়িয়ে আহ্বান জানান অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন হাজারো মানুষ। অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অনেককে। যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতি সংহতি জানিয়েছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশি বাধার পরও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। 50-51 নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার 250তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত। এর অর্থ 50টি প্রতিবাদ, 50টি অঙ্গরাজ্য ও একটি আন্দোলন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্রনেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়। নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। একই ব্যক্তির দল ও সরকার প্রধানের প্রস্তাবে বিএনপির নাম।
রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বরে নির্বাচন ধরে ইসির তৎপরতাকে সন্দেহজনক বলছেন সিপি। পুরনো ব্যবস্থায় আর ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। এবং মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সতর্কবার্তা প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান। এ ছিল রাতের সময়, সঙ্গী থাকুন সময়।